রমজানের প্রস্তুতি নিতে হলে বেসিক যে কাজগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি। একটা জিনিস কি জানো, চাপের মধ্যে থাকলে না কাজগুলো করা হয়, না হলে কাজগুলো করা হয় না। কারণ দিন শেষে তুমি একা, তোমাকে হেল্প করার মতো কেউ নেই। তোমার কাজ তোমাকেই করতে হবে। রোজা তুমি ডাকবা, ইফতারও তুমি করবা, তার আয়োজন তোমাকেই করতে হবে। অন্যকে তোমাকে ইফতার এনে খাওয়াবে না। দেখেছো, বুদ্ধি করে কাজ করলে কাজ কত সুন্দরভাবে এগিয়ে যায়। যদি আমি এই কাজটা আরও আগে করতাম তাহলে আমার এত বেশি কষ্ট হতো না। তোমরা কি রমজানের প্রস্তুতি নিয়েছো বাসায়? কী কী প্রস্তুতি নিয়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদেরকে একটা মজার কথা বলি, পকেটে টাকা থাকলে সব পুরুষ মানুষেরই মুড ভালো থাকে, অন্যরা ঠিক তাই ছিল। আর সেই সুযোগটাই আমি কাজে লাগালাম। এসব কারণে না কাজ করার ইচ্ছা মরে যায়, বুঝছো, কাজ করতে ইচ্ছা করে না। ইউটিউব ঘেটে এগুলো বানিয়ে দেখে সব কিছু করা শেষ হয়ে গিয়েছে। এখনও বুঝে গিয়েছে যে কোনটা ভালো কোনটা ভালো না, বুঝছো। আসলে কাজ করলে না সেই কাজ সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। কাজ যদি না করো তাহলে সেই কাজ সম্পর্কে আইডিয়া তুমি পাবে না। আল্লাহ পাক চাইলে বাকি কাজগুলো করে নিতে পারবো ইনশাল্লাহ। আগামী ব্লগে তোমার সাথে সেগুলো শেয়ার করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে সালাম জানিয়ে রমজানের প্রস্তুতির কাজ শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। ডাল ভিজিয়ে নিচ্ছি। মসুর ডাল 1 কাপ নিয়েছি আর কাশি ডাল 1 কাপ থেকে একটু কম নিচ্ছি। রমজানের প্রস্তুতি নিতে হলে বেসিক যে কাজগুলো করতে হবে সেগুলো করে নিচ্ছি। আলু চপ, পেঁয়াজু, বেগুনি এগুলো ছাড়া তো আমাদের চলেই না। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ঘরের মানুষ, আমরা তো এসব খেতেই বেশি পছন্দ করি। এর থেকে এক্সট্রা কিছু যদি পাই তাহলে তো ভালো, আর যদি না পাই তাহলে এগুলো দিয়েই ইফতার করতে হয়। তো এগুলো তো আগে তৈরি করে নিতে হবে, না হলে তো হবে না। যেহেতু আমার 4টা বাচ্চা আছে, ওদেরকে সামনে সব কাজ করা অনেক কষ্টকর হয়ে যায়। তাই এই প্রস্তুতিগুলো আমি রমজানের আগে সেরে ফেলার চেষ্টা করি। যদি একটু দেরি হয়ে গেছে তারপরও কাজগুলো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করতেছি। বাচ্চাদের স্কুল খোলা না বন্ধ এটা নিয়ে অনেক দ্বিধায় আছি। একবার বলে বন্ধ, একবার বলে খোলা। তো কোনটা হবে সেটা বুঝতে পারছি না। যদি বন্ধ হয় তাহলে ভালো, আর যদি খোলা হয় তাহলে আরও ভালো। কারণ বাচ্চারা বাসায় পড়ে না, খোলা হলেই বাচ্চাদের পড়া হবে। যদিও আমার একটু কষ্ট হয়ে যাবে, তোমরা তো জানোই যে আমি কষ্ট করে হেঁটে হেঁটে স্কুলে যাই। রোজা রেখে স্কুলে যাওয়া আমাদের অনেক কষ্টকর হয়ে যাবে, তারপরও যেতে তো হবেই। একটা জিনিস কি জানো, চাপের মধ্যে থাকলে না কাজগুলো করা হয়, না হলে কাজগুলো করা হয় না। এই যেমন ধরো যেদিন স্কুল খোলা থাকে সেদিন কিন্তু ঘরের কাজগুলো ভালো মতো করতে পারি। মোটামুটি মনে করো যে একটা নিয়মের মধ্যে থাকি। কিন্তু যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কিন্তু আমরা এই নিয়মের মধ্যে থাকি না। সেদিন আমাদেরকে ঘুমতে করি, কাজকর্ম করতে দেরি হয়। তো সেদিন মনে করো যে কোনো কাজই সুন্দরভাবে করা হয় না। কিন্তু স্কুল খোলা থাকলে সবগুলো কাজ সুন্দরভাবে করা হয়। এই যেমন ধরো আমি সকালবেলা স্কুলে যাই, মেয়েকে নিয়ে স্কুলে যাই, তারপরে স্কুল থেকে এসে বাচ্চাদেরকে খাওয়াইয়ে আবার ছেলেকে নিয়ে স্কুলে যাই, স্কুল থেকে এসে বাচ্চাদেরকে খাওয়াই, তারপর আমি ভয়েস দেই, রান্নাবান্না কাজ করি। তো আমি কিন্তু অনেক চাপের মধ্যে থাকি। কিন্তু চাপের মধ্যে থাকাতে জানো কী হচ্ছে, কাজগুলো করা হচ্ছে, কাজও কিন্তু পেন্ডিং হচ্ছে না। যদি আমি চাপের মধ্যে না থাকতাম তাহলে কাজগুলো করা হতো না। এই যেমন ধরো রমজানের প্রস্তুতি, এটা নিতে আমার কেন দেরি হলো, কারণ এটা আমার এক্সট্রা কাজ, বুঝছো। মানে সংসারে কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে কাজটা করতে হবে। ওই এক্সট্রা কাজগুলো করতে কিন্তু সময় লাগে, ভিডিও শুট করা, কাজগুলো করা। তারপরেও কাজগুলো তোমাকে করে নিতে হবে, কারণ দিন শেষে তুমি একা, তোমাকে হেল্প করার মতো কেউ নেই। তোমার কাজ তোমাকেই করতে হবে। রোজা তুমি ডাকবা, ইফতারও তুমি করবা, তার আয়োজন তোমাকেই করতে হবে। অন্যকে তোমাকে ইফতার এনে খাওয়াবে না। বুটগুলো আমি সারা ভিজে রেখেছিলাম, তো এখন বুটগুলো সিদ্ধ করে নিচ্ছি। এখানে আধা কেজি বুট আছে। বুটের মধ্যে লবণ হলুদ না দিলে চলে, তারপরেও দিলাম। অনেকে দেয়, দিলে খারাপ না, তবে না দিলে কোনো সমস্যা হয় না। লবণটা দেয় তাড়াতাড়ি সিদ্ধ করার জন্য, আর হলুদটা দেয় রঙটা ঠিক করার জন্য। হ্যাঁ, লবণটা দেওয়ার কারণে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়, এটা ঠিক আছে। আর হলুদটা দেওয়ার কারণে যে রঙটা সিদ্ধ থাকে এটা ঠিক না, কারণ হলুদ না দিলেও রঙটা সেমই থাকে, কোনো চেঞ্জ হয় না। বুটগুলো জিব্বা ব্যাগে ভরে নিয়েছি। এখান থেকে কিছু বুট আমি ভাজি করে নিব, সেগুলো আবার ডিপ ফ্রিজে রেখে দিব। যখন ইফতার সময় হবে তখন বের করে গরম করে খাবো। আমি এভাবে করেই বুটগুলো সংরক্ষণ করে নেই। এতে করে ইফতারির সময় বুট ভাজি করা বাড়তি চাপ থাকে না। ফ্রিজ থেকে বের করে ওটা গরম করে নিলেই হয়। যেহেতু আমি একা ইফতার করি, বুট ভাজি সবাই খায় না, তো এই কারণে বেশি লাগেও না। দেখা গেল যে একটু ভাজি করলেই ওগুলো দিয়েই আমার 2-3 দিন চলে যায়। জান অবশ্যই একটু বুট ভাজি খায়, কিন্তু সারা খেতেই চায় না। ফ্রিজে একটা ডয়ার বের করে খালি করে নিলাম। এই ডয়ারে রমজানের জন্য যেসব প্রস্তুতি করব সেগুলো সংরক্ষণ করে রাখবো। এই একটা ডয়ারে হয়ে যাবে। এর আগে আমি ডয়ার খালি করেছিলাম 2টা, কিন্তু এখন একটা করতেছি, কারণ এত লাগেও না। আর বেশি সংরক্ষণ করলে না পরে আর খাওয়া হয় না, নষ্ট হয়ে যায়। যেহেতু একা মানুষ, তো এই কারণে আমি অল্প করেই সংরক্ষণ করতেছি। দেখো ডয়ারে কত ময়লা, সেদিন ধুলাম ডয়ারটা, এখন আবার ময়লা হয়ে গিয়েছে। মানে কিছু রাখলেই ময়লা হয়ে যায়। সেই দিনকার পর থেকে কিন্তু আমি প্রতিদিন নিয়ম করে ফ্রিজ খুলি, বুঝছো। মানে প্রতিদিন আমি কম না হলেও 2বার করে ফ্রিজ করি, কোনো কাজ নেই, তারপর ফ্রিজ খুলি। কারণ ড্রয়ারগুলো বরফ আটকে যায়, তখন সমস্যা হয়ে যায় খুলতে। তো এই কারণে আমি প্রতিদিনই ফ্রিজ খুলি। এক্ষেত্রে আমার অনেক সুবিধা হচ্ছে, বুঝছো। এখন আর ড্রয়ারগুলো আটকাচ্ছে না। এবং যদি কোনো কারণে ড্রয়ারগুলোতে বরফ আটকে যায়, তো সেক্ষেত্রে আমি ড্রয়ারগুলো বের করে রেখে দিই। বের করে রেখে দিলেই বরফগুলো খুলে যায়, আর সেক্ষেত্রে কোনো সমস্যাও হয় না।
দেখেছো, বুদ্ধি করে কাজ করলে কাজ কত সুন্দরভাবে এগিয়ে যায়। যদি আমি এই কাজটা আরও আগে করতাম তাহলে আমার এত বেশি কষ্ট হতো না। ফ্রিজ খুলতে এত কষ্ট হতো না, আর এত সময় নিয়ে ফ্রিজটাকে সাফ করাও লাগতো না। ফ্রিজের নর্মাল পার্টেও এই নিয়ম চালু করতে হবে। ওটা তো সবসময় খোলা হয় কিন্তু মোছা হয় না, তাই ঠিক করেছি একদিন সময় করে ফ্রিজের নর্মালটা ভালোভাবে সাফ করে নিব। তারপরে যখনই খুলবো তখন একটু মুছে নিব, মানে ময়লা হলেই সঙ্গে মুছে নিব, তাহলে ফ্রিজটা বারবার মুছতে হবে না, মানে ডিপিং করা লাগবে না আর কি। প্রতিদিন মুছলেই কাজ হয়ে যাবে, ডিপিং করতে গেলে অনেক সময় লেগে যায়। যদি আমি প্রতিদিন ফ্রিজটাকে মুছি তাহলে কিন্তু সময় অনেক কম লাগবে, আর এই কাজে আমি অভ্যস্তও হয়ে যাব, তখন আর আসামি লাগবে না। ফ্রিজটাও সবসময় পরিষ্কার থাকবে। কি বলো? পেঁয়াজুর ডাল এবং বুটের ডাল আমি রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, এখন এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব, 80% ব্লেন্ড করে নিব, খুব বেশি ব্লেন্ড করবো না। আপুরা, লাইক কি করেছো? তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করতে অনেকগুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও। তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে, তাই কমেন্টস করতে ভুলে যায় না কিন্তু, অবশ্যই 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 কমেন্টস করবে। তোমরা কি রমজানের প্রস্তুতি নিয়েছো? বাসায় কী কী প্রস্তুতি নিয়েছো আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তোমাদের তো মনে হয় প্রস্তুতি নেওয়া শেষ, আমি মনে হয় পিছিয়ে রয়েছি। কী করবো বলো, স্কুল থেকে এসে এই কাজগুলো করতে হয়, আবার রান্নাও করতে হয়। এই প্রস্তুতি কাজগুলো করতেই আমার 2 দিন সময় লেগে গিয়েছে, তারপর সম্পূর্ণ করতে পারিনি। ভাবতেছি জায়ান সারাকে দিয়ে এবারে রোজা রাখাবো। বাবুর আব্বু তো রাখতেই দিবে না, উনি তো স্টেট না করে দিয়েছেন বাচ্চা যেন না ওঠে, ওরা যেন রোজা না রাখে। কিন্তু বাচ্চারা তো রোজা রাখার জন্য পাগল হয়ে গিয়েছে। জায়ান বাবু বলতেছে আম্মু কবে রোজা কবে রোজা, আমি রাখবো, সারাও বলতেছে রাখবো। আসলে কি, ও তো খায়ও না, সারাদিন তো ওদেরকে সেভাবে করে খাবার খাওয়ানো হয় না। একে তো ওরা খায় না, আর আমি ওদেরকে সেভাবে করে খাবার দিতে পারি না। যেমন ধরো দুপুরের খাবারটা ওদের কখনোই খাওয়া হয় না। কেন খাওয়ায় না? ছেলে স্কুল থেকে আসে বিকালবেলা, আসার পর যদি ওকে আর স্যারকে ভাত দেয় তাহলে সে ভাতে বসে থাকে, ওরা অনেক সময় লাগিয়ে ভাত খায়। তারপর আগে জানো ওদের ঠান্ডা লেগে যায়, কাশি হয়, মানে এই ভাত নিয়ে বসে থাকে এখানে অসুস্থ হয়ে যায়। আমি যাদেরকে খাইয়ে দিব সে সময়টা আমার হয় না। আমি তো আবার ছোটো 2 মেয়েকে খাবার খাওয়াই, তো ওদেরকে কীভাবে খাওয়াবো? ওদেরকে না খাওয়ালেও ওরা খাচ্ছে কি না এসব ব্যাপারে তদারকি করতে গেলেও অনেক সময় লেগে যায়, তাই সেই ঝামেলাই বাদ দিয়ে দিয়েছি। একেবারে সন্ধ্যার সময় ওদেরকে খাবার খাইয়ে দিব বা ওরা নিজেরা খেয়ে নেবে, খেয়ে তারপর ঘুমিয়ে যাবে। তো সেটাই আমি করি, ওদের কোনো সমস্যা হয় না। ওরা কখনো বলে না যে আম্মু আমার খিদে লেগেছে আমাকে খাবার দাও। হ্যাঁ, যদি কোনো শুকনো খাবার থাকে তাহলে সেগুলো ওরা খায়, তখন আর সমস্যা হয় না। যেমন ধর বিস্কুট, কেক, চানাচুর, মুড়ি, এসব হাবিজাবি খাবার ওরা আবার খায়, তখন আমার সমস্যা হয় না। ভাত আর রুটি দিলেই ওদের সমস্যা শুরু হয়ে যায়, ওগুলো খেতে ওরা অনেক সময় লাগিয়ে দেয়। নুডলস দিলে আবার সেটা ওরা খায়, তবে সারা ঝামেলা করে। সেই নুডলসে ডিম খেতে চায় না, সেই ডিম ছাড়া নুডলস খেতে চায়। সকালবেলা টিফিনে নুডলস বানিয়ে দিই, সেটা খায় না, আসার পরে খেয়ে নেয়, তাও অনেক কাহিনী করে খায়। যায় না অবশ্যই টিফিনে নুডলসটা খেয়ে নেয়, সারা খেতে চায় না। সারাদিনে ওরা পানি একটু খায়, তাও অত বেশি না। তো সেই সব করলে তো ওদের জন্য রোজা রাখাটাই বেটার, কি বলো? যদি ওরা রোজা রাখে তাহলে ওরা ইফতার সময় খাবে, ওদের ক্ষুধা লাগবে, ওরা পেট ভরে খাবে। কিন্তু যদি ওরা রোজা না রাখে তাহলে কিন্তু ওরা ইফতার করবে না, ইফতারও খাবে না। একমাত্র ফল হলে ওরা খায়, কিন্তু এই ছাড়া ওরা ইফতার খেতে চায় না। শরবত জায়ান খায়, সায়াত খেতে চায় না। সায়রাকে জোর করে খাওয়াতে হয় শরবত। দেখি কি করা যায়। যদি স্কুল খোলা থাকে তাহলে রাখতে দিব না, আর যদি স্কুল বন্ধ থাকে তাহলে রাখতে দিব। বাবুর আব্বুকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবো, ওদেরকে রোজা রাখানোর অভ্যাস করাবো। না খাওয়া কষ্টটা ওদেরকে বুঝাবো, ওরা তো খেতে চায় না, ওরা বুঝুক যে না খেয়ে থাকলে কেমন লাগে। আধা কেজি পেঁয়াজ কিনেছিলাম, সবগুলো কেটে নিলাম। পেঁয়াজ আসলে লাগে, ইফতারে সব আইটেমে পেঁয়াজ লাগে, পেঁয়াজ ছাড়া ইফতারে কোনো আইটেমই করা যায় না। যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি আর বেশি করে পেঁয়াজ কেটে সংগ্রহ করে রাখতাম। অবশ্যই বেশি পেঁয়াজ কেটে রাখলে নষ্ট হয়ে যায়, থাকে না ভালো, আর আমাদের তো সেভাবে করে খাওয়াও হয় না। অনেক কষ্টে কিছু রান্না করি, রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই, নিজে খাই, তো সেক্ষেত্রে এগুলোই ঠিক আছে, এর বেশি লাগবে না। অল্প করে আয়োজন করতেছি, তারপরে কত সময় লেগে যাচ্ছে। আজকে কিন্তু বাবুরাব্বু অফিস বন্ধ, উনি ঘুমিয়ে আছেন, তো আমি সকালে ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিচ্ছি। উনি ঘুম থেকে ওঠার আগেই সব কাজ সেরে নিতে হবে, কারণ উনি ঘুম থেকে উঠলে পরে আমি আর কোনো কাজ করতে পারবো না, ওনার লেকচার শুনতে হবে। ওনাকে বলেছিলাম আজকে কি তোমার কোনো কাজ আছে? বলতেছে কেন? বললাম আজকে যদি কাজ না থাকে তাহলে আজকে মাছ কিনে দাও, সামনে তো রমজান মাস, মাছ লাগবে। তো বলছেন না আজকে আমি ঘুমাবো, আজকে আমি রেস্ট নিব, বাসা থেকে পরে বের হবো। মাছ তো আছে, মাছ এনেছিলাম না, কাজকি মাছ, ওগুলো রান্না করে খাও। মাংস আছে, মাংস এনে দিয়েছি, ওগুলো তো রান্না করো না। ফ্রিজ ভর্তি মাছ মাংস, আর তুমি রান্না করো না, আমাকে বলতেছো বাজার করে আনতে। আমি কোনো বাজারই করবো না, তুমি আগে ওগুলো রান্না করে নাও, তারপর আমি বাজার করবো। আসলে বুঝছো না, বাজার না করা ফোন দিই, এগুলো বলাতে উনি সময় পাস করতেছে, বুঝছো? ফ্রিজ ভর্তি মাছ কবে এনেছেন উনি? কাজকি মাছ নিয়ে এসেছেন আধা কেজি, ওইটুকু মাছ আছে, এতেই বলতেছে ফ্রিজ ভর্তি মাছ আছে। আর মাংস নোয়াখালী যাওয়ার আগে 2টা মুরগি নিয়ে এসেছেন, এই 2টা মুরগি আমি রান্না করিনি, কারণ উনি নেই, রান্না করলে তো উনি খেতে পারবেন না। তাই ভেবেছিলাম উনি আসার পরে রান্না করে নিব, এই কারণে তখন আর রান্না করিনি। তাছাড়া মশলা ছিল না বাটা, ভেবেছিলাম রমজান প্রস্তুতি নেওয়ার সময় মশলাগুলোকে ব্লেন্ডিং করে নিব, তারপর রান্না করব। কিন্তু ওনার এটা কোনো কথা হইলো যে এগুলো খাওয়ার পরে উনি ওগুলো নিয়ে আসবেন? ওনার কি সময় আছে? ওনার তো আজকে সময় ছিল, উনি তো চাইলে আজকে আনতে পারতো।
কাসকি মাছ আর মুরগি এটা তো 2 দিন রান্না করলে শেষ হয়ে যাবে। তারপরে কি খাবো আমরা? বেশি করে আনলে তো আমরা এক দিন এক একটা মাছ রান্না করে খেতে পারবো। এই জিনিসটা উনি কেন বুঝেন না? তাছাড়া রমজান মাস সেই সময় মাছ না খেলে কি চলে বলো? মাছ তো খাওয়াই লাগে। কষ্ট করে সময় লাগলেও পেঁয়াজগুলো কেটে নিলাম। এখন এগুলো নরমাল ফ্রিজে রেখে দিব। রান্না করার সময় এখান থেকে বের করে নিয়ে রান্না করে নিলেই হবে। আর ঝামেলা থাকবে না পেঁয়াজ কাটার। এই দেখো স্কুলে বসে আমি কিছু পেঁয়াজ রসুন কেটে নিয়েছিলাম। কাটার পর এগুলোকে ডিপ রেখে দিয়েছিলাম। ব্লেন্ডিং করা হয়নি, সময় হয়নি। তো আজকে সবগুলো ব্লেন্ডিং করে নিব। অল্পই কেটেছিলাম, বাবুরা আমি এনেছে অল্প, উনি সবসময় অল্প করে নিয়ে আসেন। যেমন ধরো 1 পা রসুন, তারপরে 1 পা আদা, এইভাবে করে নিয়ে আসেন। আগে বেশি করে আনতে বলতাম, কিন্তু এখন আর বলি না। বেশি করে আনলে তো সমস্যা, কাটতে দেরি হয়ে যায়। তাই বেশি করে আনাই ভালো। অল্প করে আনুক, অল্প করে আনলে কেটে বেল্ডিং করে নেওয়া যাবে, সময় লাগবে না। তবে রমজানের সময় এই মশলাগুলো খুব বেশি লাগে। তখন একটু ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করে। আর সেগুলো করতে গেলেই তো মশলা বেশি প্রয়োজন হয়। কী আর করার, উনি তো আনবে না, শুধু শুধু বলেও লাভ নেই। তাই সে চেষ্টাও করি না। যাই ছিল সেগুলো সব ব্লেন্ডিং করে নিলাম। এগুলো দিয়ে আপাতত সপ্তাহখানে চলে যাবে। অনেকে আদা রসুন ব্লেন্ডিং করার সময় হলুদের গুঁড়া দেয়, লবণ দেয়। তো আমি এগুলো দিয়েছিলাম গত বছরে, কিন্তু এবার কিছুই দিইনি। আসলে এগুলো দেওয়া লাগে না, এগুলো না দিলেই চলে, কিছু হয় না। এগুলো ব্লেন্ডিং করে ফ্রিজে নরমালে রেখে দিলেই হয়। প্রতিদিন খেলে না আর সমস্যা হয় না, নষ্ট হয় না। কিন্তু যদি না খাওয়া হয়, যদি বেশি দিন নরমাল ফ্রিজে থাকে, তাহলে কিন্তু নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে ডিপ ফ্রিজে রাখা কিংবা ওগুলোর মধ্যে একটু হলদি বা লবণ মিশিয়ে দেওয়াই ভালো হবে। তবে আমি আবার এই ডিব্বাগুলো নরমাল ফ্রিজে রাখবো না, এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এখান থেকে আমি অল্প করে নিয়ে সেগুলো নরমাল ফ্রিজে রেখে দিব। তোমরা তো দেখেছো যে আমি ছোটো কোটায় আদা রসুন ভরে রাখি, তো ওই কোটায় এগুলো ভরে রাখবো নরমাল ফ্রিজে। সকালবেলা কাজগুলো করতে কত শান্তি জানো না? মানে আমি অনেক শান্তি মতো কাজগুলো করতে পারছি, বুঝছো? বাচ্চারা সবগুলো ঘুমিয়ে আছে, বাবুরা বসে আছে, একদম পুরা শান্তি, কোনো ঝামেলা নেই। অন্যান্য দিনে তো সাদা ঘুম থেকে উঠে যায়, ওকে দুধ খাওয়াতে হয়। আজকে ও উঠে নেই, মানে আমার জন্য যে কত লাকি দিনটা ছিল আজকে। গত 2 দিন ধরে বুঝছো প্রস্তুতির কাজ আমি করতেই পারছি না। মানে কোনো রকমের বুটগুলো সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, ব্যাস। এরপরে আমি এখনও কাজ করতেই পারিনি। ডালগুলো বাক্সে করে ফ্রিজে নরমালে রেখে দিয়েছিলাম। আর ভয় ছিল এগুলো না জানি নষ্ট হয়ে যায়, কারণ 2 দিন হয়ে গিয়েছে এখন পর্যন্ত এগুলো ব্র্যান্ডিং করা হয়নি। ভাগ্য ভালো এগুলো নষ্ট হয়নি, ভালো ছিল, না হলে তো আমার সবই যেত। এই দেখো আমার ছোট্ট কিউট ডিব্বা। এই ডিব্বার মধ্যে আমি রসুন আদা ভরে রাখি। তোমাদেরকে একটা মজার কথা বলি। বাবুরা বউ তো নখানি থেকে চলে এসেছেন ভোটের পরের দিন। উনি যে গায়ে তুলেছেন আমাকে কিছু বলেননি, বুঝছো? আমি ভাবতেছি কী ব্যাপার, উনি ফোন দিচ্ছেন না কেন, মানে উনি কি আসবেন না নাকি? তারপরে ভাবলাম সকালবেলা ওনাকে ফোন দিব, এখন আর ফোন না দেই। বাসে উঠলে উনি তো আমাকে ফোন দিবেনই। উনি যখনই বাসে উঠেন না আমাকে ফোন দিয়ে জানান যে উনি বাসে উঠেছেন। তো এই কারণে আমি সেদিন ফোন দিইনি। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি কাজকর্ম করা শুরু করেছি। আর তখনই ভূতের মতো উনি এসে হাজির। দরজা ধাক্কাচ্ছেন উনি, তো আমি খুলে দিলাম। তখন মনে করো যে তোমার 8-9টা বাজে। এই সময়টাতে উনি এসেছিলেন। বাচ্চা সব ঘুমিয়ে আছে। তো উনি একটু ফ্রেশ হয়ে অফিসে চলে গিয়েছিলেন। তো ওই সময়টা মাঝখানে, বুঝছো, যখন উনি বাথরুমে ছিলেন, তখন আমি দেখলাম যে ওনার মানি ব্যাগ, বুঝছো? তো মানি ব্যাগটা তো মনে করো যে ছোটো ছিল আগে, এখন দেখি বড় মানি ব্যাগ, বুঝছো? মানে একটা বড় মানি ব্যাগ কিনছে, বুঝছো? ওই যে মেয়েদের মতো পার্স না, ছোটো পার্সের মতো ব্যাগগুলো বড়। তো ওই ব্যাগগুলো উনি কিনেছেন। তো ব্যাগটা আমি ধরলাম, দেখি তো কয় টাকা আছে। তারপরে দেখি ব্যাগের মধ্যে তো অনেক টাকা। আমি বাহ, ভালোই টাকা নিয়ে আসছে না। আর বউ ছেলে টাকা নেই না। তারপর চিন্তা করলাম আমি তো নিয়ত করেছি ওনার মানিব্যাগ থেকে টাকা নিব না, কিন্তু আমি যে রমজানের বাজারগুলো করলাম এগুলো তো উনি এনে দিতেনি রমজানের আগের দিন, তো সেই টাকাটা আমি নিয়ে নেই। ওনার কাছে চাইলে তো উনি সেই টাকাটা আমাকে দিবেন না। তাছাড়া উনি যদি শুনে যে এগুলো আমি কিনে নিয়েছি, তাহলে তো উনি এগুলো আর কিনে আনবেন না। ওনাকে শত বললেও এই টাকাটা উনি আমাকে দিবেন না। তো আমি বুদ্ধি করে 300 টাকা নিয়ে নিয়েছি, বুঝছো? 300 টাকা নিয়ে লুকিয়ে রেখে দিয়েছি। তারপর উনি আসলো, ওয়াশরুম থেকে আসলো। আমি ভালো মানুষ, কিছু জানি না। তো উনি বের হয়ে ব্যাগটা নিয়ে অফিসে চলে গেলেন। আসলে ওনার মুডটা ভালো ছিল। পকেটে টাকা থাকলে সব পুরুষ মানুষেরই মুড ভালো থাকে, ওনারও ঠিক তাই ছিল। আর সেই সুযোগটাই আমি কাজে লাগালাম। ভালো করেছি না পুরা? তারপরে শোনো কি হয়েছে। তো উনি তো বের হয়ে গিয়েছে। তো বাসের সময় সম্মত দেখেছে যে টাকা নেই। আমাকে ফোন দিয়ে বলতেছে 300 টাকা তুমি নিয়েছো কেন, ওই টাকা আমাকে ফেরত দিবে। আমি বলছি না, তোমাকে আমি 300 টাকা ফেরত দিব না। বলছে কেন? আমি এই টাকা দিয়ে রমজানের বাজার করেছি, তুমি তো রমজানের বাজার করে দাও নাই। তখন বলতেছে রমজানের বাজার করেছো, এই টাকা দিয়ে হয়েছে? আমি বলেছি আপাতত হবে, ছোলা বুট কিনবো, অ্যাঙ্কো ডাল কিনবো, কাশি ডাল কিনবো, এই টাকা দিয়ে হয়ে যাবে। তোমাকে আর রমজানের আগের দিন এগুলো কিনতে হবে না। তুমি শুধু চিনি, ট্যাং, খেজুর, ফল ফ্রুট এগুলো নিয়ে আসো। তখন বলতেছে তোমাকে না আমি 500 টাকা দিয়েছিলাম, ওই টাকা কী করেছো? আমি বললাম তোমার এই টাকা দিয়ে আমি আলু কিনেছি, পেঁয়াজ কিনেছি, আমার যে ধার ছিল সেগুলো শোধ করেছি। ধার? কিসের ধার? আমি যে মার্কেটটা নিয়ে আসলাম ওটা আমি কীভাবে আনলাম? টাকা ধার করতে নিয়ে আসি, ওই টাকা শোধ করেছি। ধরা খাওয়ার পরে ওনাকে আমি বলছিলাম না যে মার্কেটটা আমি ঋণ করে নিয়ে এসেছি, 17 টাকা একজনের কাছ থেকে ধার করে নিয়ে এসে এটা কিনে নিয়েছি। তো সেই ব্যাপারটা ওনার মনে ছিল, এই কারণে ওনার কিছু বলেননি। না হলে এই 500 টাকার জন্য বাবা আমাকে শুনতে হতো কথা, এই টাকাতে আমি কী করেছি, কী কারণে খরচ করেছি, জানো না কত কাহিনী করতো।
এমনকি স্কুল যাওয়ার ভাড়াও নেই দিতেন না যদি শুনতেন যে এই টাকাটা আমার কাছে আসে বা আমি এই টাকাটা খরচ করিনি। কত কিছু ম্যানেজ করে যে আমাকে টাকা জমাতে হয় জানো না পুরা, তারপরে যে আমি জমাতে পারতেছি এটাই আমার কাছে অনেক বড় কিছু, আলহামদুলিল্লাহ। তোমাদেরকে তো বলাই হয়নি, আমার না 2500 টাকা জমা হয়ে গেছে বুঝছো। আমি এখন ছিন্ডা চুলা কিনতে পারবো, কাছে ছিন্ডা চুলা, আমি অনেক খুশি বুঝছো। বাবুরা বই 500 টাকা না দিলে আর আমার এই খরচ করে 300 টাকা যদি আমি উদ্ধার করতে না পারতাম তাহলে আমার এই টাকাগুলো জমানো হতো না। আল্লাহ পাক যা করে ভালোর জন্যই করে। তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজগুলো বানিয়ে নিলাম। ডালগুলোকে অর্ধেক ভাগ করে নিয়েছি, এক ভাগ ডিফ্রিজে রেখে দিয়েছি আর এক ভাগ দিয়ে পেঁয়াজ বানিয়ে নিয়েছি। এগুলোকে আমি এখন ডিফ্রিজে রেখে দিব। যখন এগুলো একদম বরফ হয়ে যাবে তখন এগুলোকে আমি জিব্বা ব্যাগে ভরে নিব। ইফতার সময় বের করে জাস্ট ভেজে নিব, কোনো ঝামেলা হবে না। যতটুকু লাগবে সেগুলো বের করে ভেজে নিব, এক্ষেত্রে নষ্টও হবে না পেঁয়াজগুলো। আমি এভাবেই করেই পেঁয়াজগুলো সংরক্ষণ করে রাখি, প্রতি বছরই করি, অনেক কাজে লাগে এটা আমার। এভাবে করে রাখলে সময় অনেক বেঁচে যায়। আলু চপগুলোও আমি এভাবে করে সংরক্ষণ করে রাখি, আমার অনেক টাইম সেভ হয় জানো না পুরা। ইফতারের আগে ফল কাটতে তো অনেক সময় লেগে যায়, তারপর সব বানাতে হয়, সব বানানোর পরে ভাজা পর কত সময় লাগে, তার মাঝখানে যদি আবার এগুলো বানাতে হয় সেক্ষেত্রে অনেক বেশি সময় লেগে যায়। তাছাড়া অনেক সময় দেখা যায় যে লবণ কম হয়েছে বা লবণ বেশি হয়েছে, সেটা কিন্তু বুঝতে পারি না ওই সময়, কিন্তু আগে বানিয়ে রাখলে সেটা বোঝা যায়, তখন আর সমস্যা হয় না। এই পেঁয়াজগুলো দিয়ে আমার 4-5 দিন হয়ে যাবে যদি আমি একা ইফতার করি। আর যদি বাবুরাবু খায় বা বাচ্চারা খায় তাহলে একটু কম সময় লাগবে আর কি। কম করে বানালে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখা সহজ হয়, যদি বেশি করে বানাতাম তাহলে সংরক্ষণ করতে সমস্যা হয়ে যেত, কারণ রাখার জায়গা নেই। বাচ্চারা মাঝে মধ্যে পেঁয়াজু খায় আবার খায় না, ওদের মন মর্জি। জোর করে আমি ওদেরকে একদিনও ইফতার খাওয়াতে পারি না, যা ইফতার বানাই সেগুলো আমাকেই খেতে হয়, ওরা সহজে খায় না। তাই ভাজা পোড়া করার আগে ওদেরকে জিজ্ঞেস করে নিই তোরা কী কী খাবি, যখন বলে এটা খাবো তখন ওদের জন্য আলাদা করে ভেজে নেই। অর্ধেক বুট বাড়িতে করে আলাদা করে রেখে দিয়েছিলাম যেগুলো ভাজি করে নিব, কিন্তু সময়ের অভাবে আর করতে পারিনি। আজকেও করা হবে না, কাকে করতে হবে, এছাড়া এখন উপায় নেই। বাবুরাবু তো উঠে গিয়েছিল, আমি কিন্তু পেঁয়াজগুলো বানিয়েছি সন্ধ্যার পরে, এই পেঁয়াজ আলু চপ সন্ধ্যার পর বানিয়েছি, তখন আর বানাতে পারিনি। বাবুরাবু তো ঘুম থেকে উঠে চেঁচেকা শুরু করে দিয়েছে, হ্যাঁ নাস্তা খাবো, আমার নাস্তা কোথায়? নাস্তা কোথায় মানে তুমি ঘুম থেকে উঠছো 12টা বাজে, তোমাকে কেউ বলেছে নাস্তা না খেতে? তুমি না ওটা আমি কী করবো? তাছাড়া পাউরুটি আছে, তোমাকে আমি ডিম ভাজি করে দেবো, এখানে তোমার তো চেঁচে করা কী আছে? তুমি কি না খেতে পারো নাকি? আমি ওনাকে বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে, সকালবেলা যেহেতু কাজ করবো নাস্তা বানাতে পারবো না, এই কারণে ওনাকে পাউরুটি আনতে বলেছিলাম। পাউরুটি উনি এনেছেনও, তাহলে তো ঝামেলা করার কী দরকার বলো তো আপুরা? বাচ্চারাও ঘুমিয়েছিল, উনিও ঘুমিয়েছিলেন, ওনার সমস্যাটা কী? বলতেছে বাচ্চা এখনও খায়নি, ওদেরকে কিছু খাওয়া নেই, এখন কয়টা বাজে, আশ্চর্য, ওরা ঘুমিয়েছিল, কীভাবে ওদেরকে খাওয়াবো? তুমিও তো ঘুমিয়েছিলে, তোমার তো টেনশন থাকলে তুমি খাওয়াতে, তোমাকে খাওয়াতে কে না করেছে? আজ খালি দরদ দেখাও, কাজ তো করতে পারো না, শুধু আগে দরদ দেখাও, আগা পিড়িত দেখাও, মেজাজটা গরম হয়ে যাবে এগুলো শুনলে। বাচ্চারা কিন্তু কিছু বলেনি, ওরা ঘুম থেকে উঠে তাবাস করতেছে, ওরা আশি দিয়ে খাবে, ওনার যত বেশি সমস্যা। ওনার ক্ষুদা লেগেছে তো উনি খাক না, বাচ্চাদের জন্য উনি আগা পিড়িত দেখাবেন, আলগা দরদ দেখাবেন। আসলে কি জানো, ক্ষুদা লেগেছে ওনার, তো সেই কথাটা উনি সহজে বলেন না, বাচ্চাদের নাম দিয়ে সেটা বলেন বুঝছো। ডিম ভাজি করে পাউরুটি দিয়ে দিয়েছি, তাতেও ওনার সমস্যা। আমি ওনাকে রেডিমেড খাবার করে দিয়েছি, আমি কেন ওনাকে রুটি বানিয়ে খাওয়াই না? রুটি বানিয়ে খাওয়া মতো কিছু করেছি উনি যে ওনাকে রুটি বানিয়ে খাওয়াবো? 6 মাস ধরে মাছ এনে খাওয়ায় না, সেই কবে একটু কাছাকাছি নিয়ে এসেছেন, ওটা নিয়ে উনি অনেক বেশি খানি করতেছেন। তারপরে আমার যে তাতে সমস্যা সেটার দিকে ওনার কোনো খেয়াল নেই। আমার যে ঈদের জামা বানাতে হবে, বোরখা বানাতে হবে, সেদিকে ওনার কোনো খেয়াল নেই। সেগুলো বানানো নিয়ে উনি কিছু বলেই না, উনি চায় না আমি এগুলো বানাই বুঝছো। আমি বলে বলে এখন না, পরে বানাও, এখন বেশি খরচ পড়বে, এখন বানাও না, মানে না বানানো ফোন দিই বুঝছো। আমি তো সবই বুঝি বুঝছো, ওনাকে আমি হারাই চিনি, উনি কেমন মানুষ সেটা আমার ভালোভাবে জানা হয়ে গেছে। রমজানের প্রস্তুতিগুলো নেওয়া হয়ে গেলে আমি ওগুলো বাঁধে দিব, সময় নেই, না হলে পরে আবার বেশি টাকা নেবে। এত কিছুর পরও ওনাকে আমি রুটি বানিয়ে খাওয়াতাম, ওনার ইচ্ছা মতন মাছ রান্না করে খাওয়াতাম, যদি উনি আমার সাথে ভালো ব্যবহার করতো, অ্যাটলিস্ট সে তো করতে পারতো। স্কুলে যাওয়ার সময় যদি এরকম চেঁচিয়ে না করতো, সবসময় খালি টাকা হিসেবটা না করতো, এসব কারণে না কাজ করার ইচ্ছা মরে যায় বুঝছো, কাজ করতে ইচ্ছা করে না। তোমাদের সাথে কথা বলতে বলতে আলু চপগুলো বানানো হয়ে গিয়েছে। খুব কম করে ডিম চপ বানিয়েছি, কারণ ডিম চপগুলো থাকে না, ওগুলো নষ্ট হয়ে যায়। একদিন ডিপ ফ্রিজে রাখলে একটু ভালো থাকে, এর পরের দিন রাখলে সেটা খেতে ভালো লাগে না, তো এই কারণে কম করে বানিয়েছি যাতে করে একদিন খেতে পারি। অনেকে করে কি ব্রেড ক্রাম দিয়ে আলু চপ মাখিয়ে ডিম চপ মাখিয়ে ফ্রিজে রেখে দেয়, ওগুলো বেশি দিন থাকে না। ওগুলো মনে করে যে কয়েকদিন পরে ভেজে খাওয়া যায় না, খুলে খুলে যায়, তারপরে ভাজতে গেলে তেলের মাঝখানে সবগুলো খুলে খুলে যায়, ওগুলো আরও ঝামেলা। এই যে আমি আলু চপ বানিয়ে রেখেছি, এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তো এগুলো দিয়েও কিন্তু ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে ইনস্ট্যান্ট ভাজি করে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। ডিপ ফ্রিজ থেকে বের করে ব্রেড ক্রাম দিয়ে মাখিয়ে আবার ডিপ ফ্রিজে রেখে দিব, একটু শক্ত করে নিব, না কোনো সমস্যা নেই, তারপরে তেল এগুলো ভেজে নিব, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আগে থেকে মাখিয়ে ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই।
ইউটিউব ঘেঁটে এগুলো বানিয়ে দেখে সব কিছু করা শেষ হয়ে গিয়েছে। এখন বুঝে গিয়েছে যে কোনটা ভালো না, বুঝছো? আসলে কাজ করলে না সেই কাজ সম্বন্ধে আইডিয়া পাওয়া যায়। কাজ যদি না করো তাহলে সেই কাজ সম্পর্কে আইডিয়া তুমি পাবে না। যতই তুমি এগুলো ভিডিও দেখো না কেন, ওই কাজ তুমি যদি না করো না তাহলে ওই কাজ সম্বন্ধে তোমার ভালো একটা আইডিয়া হবে না। আজকে এটুকু পর্যন্ত কাজ করতে পেরেছি, প্রস্তুতের কাজ আরও বাকি আছে, করতে পারিনি। কালকে ইনশাল্লাহ বাকি কাজও সেরে ফেলবো যদি সময় হয়। রোজাও তো শুরু হয়ে যাবে, কীভাবে কী করব ওগুলো তো করতেই হবে। অর্ধেক কাজ করেছি আর বাকি অর্ধেক কাজ করিনি, দেখো তো কী অবস্থা আমার। কী করব, সব কাজ সেরে কুলিয়ে উঠতে পারি না, তারপরও যে করতে পেরেছি এটাই অনেক বড় কিছু আমার কাছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে বাকি কাজগুলো করে নিতে পারবো ইনশাল্লাহ। আগামী ব্লগে তোমার সাথে সেগুলো শেয়ার করব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য শুভেচ্ছা এবং ভালোবাসা। সবাই যাতে ভালোভাবে সব রোজা রাখতে পারে এই দোয়াই করি। আল্লাহ হাফেজ।